This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। এই একটু আগে প্রবীর বিশ্বাসের জোড়া বলদের কেচ্ছা শুনছিলাম। হ্যাঁ, পারলে দেখে নেবেন, একটু যদি গিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কাকে বললাম। আই এম সরি, এছাড়া আমার ঠিক ভাষাটা বেরোলো না, আমি প্রবীরদাকেও সেভাবে বলেছি। কিন্তু হঠাৎ তড়িঘড়ি আমাদের এই লাইফটা করতে হচ্ছে এবং লাইফটা খুব এসেনশিয়াল মোস্ট। সুতরাং এই লাইফটা শুরু করার আগে ফের একবার আপনাদেরকে নমস্কার আদাব জানিয়ে শুরু করছি। দেখুন, দুটো জিনিস সাধারণ মানুষ বা আম জনতার মধ্যে কিন্তু বুঝিয়ে দেওয়া বা শিখিয়ে দেওয়াটা কঠিন। আপনারা অনেকেই বাজেট দেখেন, কিন্তু বাজেটটা কোথা থেকে টাকাটা এসছে, কিভাবে তারা খরচা করছে, কত পার্সেন্টেজ কি বৃত্তান্ত, এটা খুব কম লোকই বোঝেন। এটা আমি লজ্জার কথা বলছি না, এটা ইকোনমিক্সের একদম মানে ডেফিনেশন একটা। এগুলো আমরা করতে 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 খানিকটা বুঝেছি। আমিও ওস্তাদ নই, প্রথম বলে রাখি। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে বাজেটের সঙ্গে ওয়েল রিলেটেড যে ব্যাপারটা, বা একটা গভর্নমেন্ট ওয়েল সেটেলড হলে যেটা ওঠানামা করে, সেটা হচ্ছে শেয়ার বাজার বা শেয়ার মার্কেট। এই শেয়ার মার্কেটে অনেকেই আপনারা টাকা ঢালেন, কিন্তু শেয়ার মার্কেটে ঠিক কী প্রসেস, কী ব্যাপার, শেয়ারের দাম কখন বাড়ছে, দাম বাড়লে সেটাকে বিক্রি করে দেবো কিনা, বা বাড়তি দামে কিনবো কিনা, এরকম ধরনের নানান রকম ব্যাপার আছে। এবং শেয়ার ওয়ান শর্ট অফ গ্যাম্বলও বলা যেতে পারে, বাট অফিসিয়াল গ্যাম্বল এটাও ঠিক। মানুষ করবে এটাকে, মানুষের হাতে টাকা নেই, ন্যাচারালি ডিভেঞ্চার কেনা বা শেয়ার মার্কেটে টাকা ঢালা ছাড়া তাদের তো আর উপায় নেই। তো এই বিষয়টা ধরছি এই কারণে, নরেন্দ্র মোদীর সময় খারাপ যাচ্ছে এমন একটি ঘটনা, সেটা ডান দিকেও তাই, বা কয়েনের এপিঠেও খারাপ, ওপিঠেও খারাপ হঠাৎ করে। এবং সেটার মধ্যে রাজনীতি আছে, শেয়ার আছে, সব আছে। আপনারা জানেন যে বেশ কয়েক মাস আগে হিন্ডেনবার্গ, এই নামটা আপনাদের চেনা লাগছে, যেটা নিয়ে মহুয়া মৈত্র চেঁচামেচি করে মানে তার নিজের সাংসদ পদ হারিয়েছিলেন, এবং আদানিকে এক্সপোজ করতে গিয়ে মহুয়ার 12টা বাজিয়ে দিয়েছিল যারা, মানে মূল সাবজেক্ট থেকে সরে গিয়ে তুমি কেন তোমার নাম্বার দিয়ে দিলে বা তোমার ইয়ে দিয়ে দিলে, এরকম নানান রকম ঝামেলা করে মহুয়াকে আউট করে দেওয়া হয়েছিল। কিন্তু মূল তথ্য যেটা, অর্থাৎ কিনা আদানি এবং তার টাকা এবং গোজামিল, যেটা নিয়ে তর্ক উঠেছে এবং রাহুল গান্ধীও যেটা বিস্তারিত বলেছে, শুধু রাহুল গান্ধী আর মহুয়া নয়, এই আদানি নিয়ে কিন্তু পরবর্তী অধ্যায়ে এমনও কথা হয়েছে যে আদানি একটা মানে কি বলে একটা পাপেট মাত্র, আসলে টোটালটাই অপারেট করছে নরেন্দ্র মোদী। সত্যি মিথ্যা আমি জানি না, আমি এটা দেশের প্রধানমন্ত্রী সম্বন্ধে এরকম দুমদার একটা কথা বলতে পারি না, বাট ইটস ট্রু যে আজকে ভারতের ব্যবসা মূল দুটি স্তম্ভ হচ্ছে কি আদানি আম্বানি। আম্বানির ব্যবসার তাও একটা দিক রয়েছে, তাদেরও আপ ডাউন রয়েছে, তারাও সুবিধাটা নিচ্ছে, কিন্তু তবু আমি মনে করি যে যে সুবিধা নরেন্দ্র মোদী আম্বানিকে দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, তার আগে থেকেই কিন্তু অন্তত মুকেশ আম্বানি দাঁড়িয়ে গেছেন মার্কেটে। কিন্তু আদানিকে আমরা চিন্তামই না মোদী আসার আগে। গুজরাটের এক ব্যবসায়ী, স্টিভেডারের ব্যবসা জাহাজঘাটের, সেটা করতে করতে এখন তিনি এয়ারপোর্ট কিনে নিচ্ছেন, তিনি এখন রেলওয়ের জিনিসপত্র কিনছেন, শস্য শ্যামলা আমাদের দেশ তার নানান দিকে ইন্টারফেয়ার করছেন, এবং জাহাজঘাট কিনছেন, নানানটা কিনে এমন একটা জায়গায় আদানি আজকে পৌঁছেছে যে আদানির নাম্বার 1 বিজনেসম্যান প্রায় হয়ে গেছেন। তো এই আদানির টাকা বাড়ছে মানে, আগে সেটা যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি থাকতো, ডেফিনেট করে আদানির সমস্ত কোম্পানি আজকে লিমিটেড কোম্পানি হবে, কারণ আপনি একটা সার্টেন টাকা অবধি আপনি নিজে ব্যবসাটা করতে পারেন। কিন্তু টাকার বহর যখন বেড়ে যায়, প্রচুর পরিমাণে টাকা হয়ে যায়, তখন সেটা লিমিটেড ফার্ম হয়, প্রাইভেট লিমিটেডে প্রাইভেটটা চলে যায়। এই লিমিটেড ফার্ম হলে অটোমেটিক্যালি
স্বাভাবিকভাবেই আপনার বাজারের শেয়ারটা আপনাকে ছাড়তে হচ্ছে, এবং আপনি কত পরিমাণ শেয়ার বাজারে ছাড়বেন বা মানে যারা রয়েছে, দালাল রয়েছে, তাদের কাছে কত পরিমাণ শেয়ার ছাড়বেন সেটা টোটালি আপনার উপর নির্ভর করে। তবে হ্যাঁ, শেয়ারটা দাঁড়ায় কিন্তু যে আপনি ধরুন আমি একটা কোম্পানির মালিক, এবি লিমিটেডের বা এবিসি লিমিটেডের মালিক হচ্ছি আমি। এবিসি লিমিটেডের মালিক হিসাবে আমি আমার কাছে 40% শেয়ার আমার কাছে রাখলাম, এত বোধহয় কেউ রাখে না, যাই হোক রাখলাম। এবার এখান থেকে আমাদের খরচ খরচা, আমার কোম্পানির মায়নাপত্র এবং আমার লভ্যাংশ ইত্যাদি ইত্যাদি আমি কেটে 60% শেয়ার আমি বাজারে ছেড়ে দিলাম, যে সেটা আম জনতা কিনছে, এবং যত জনতা কিনছে ডিভাইডেড টোটাল সেই টাকাটা, অর্থাৎ সেই বাজারে ছেড়ে দেওয়ার টাকাটা যদি 100 টাকা হয় আর 10টা লোক যদি সেটা কিনে থাকে, তাহলে শেয়ারের ভ্যালুয়েশন ওইভাবে তৈরি হয় আর কি। এত কমপ্লিকেশনের মধ্যে গিয়ে লাভ নেই, আপনারা আরও পাকিয়ে ফেলবেন, বরং যতটুকু বলছি ততটুকু দিয়ে বোঝবার চেষ্টা করুন। এই হিন্ডেনবার্গের কাজটা কি? হিন্ডেনবার্গ হচ্ছে গিয়ে সারা বিশ্বের যত স্টক এক্সচেঞ্জ রয়েছে, শেয়ার রয়েছে, তাদের দিকে নজরদারি করা, এবং তারা নিজেরাও শেয়ার খেলেন আর কি। শেয়ার এজেন্সিও তাদের আছে, আমেরিকান কনসার্ন। কিন্তু এই হিন্ডেনবার্গের উপর সারা বিশ্বের সব থেকে ধনীরা নির্ভর করছে, যাদের ব্যবসা আছে, যাদের বাজারে শেয়ার রয়েছে, এ কারণে যে হিন্ডেনবার্গ সারা পৃথিবীর সমস্ত শেয়ার মার্কেটগুলো ছানবিন করে, এবং কোথাও কোনো গলদ থাকলে সেটাও কিন্তু হিন্ডেনবার্গ ওপেন এক্সপোজ করে দেয়। ধরুন কম্বোডিয়াতে কোনো একটা গন্ডগোল রয়েছে কোনো একটা শেয়ার মার্কেটে, সেটা শেয়ার বাজারে ঘুরে বেড়াচ্ছে, হিন্ডেনবার্গ কিন্তু এক্সপোজ করে দেবে যে ওইখানে 2 নম্বরই চলছে, তাতে করে কে কি মনে করলো না করলো ডাজন্ট ম্যাটার। এই হিন্ডেনবার্গ কিন্তু এক্সপোজ করেছিল আদানিকে, খুব ভালো করে খেয়াল করে দেখুন, নামটা আপনাদের চেনা জানা লাগবে। এবং যেদিনকে আদানি মানে একেবারে দর তুঙ্গে ছিল, হিন্ডেনবার্গ যে মুহূর্তে শেয়ার বার করলো, সেই মুহূর্তে ধাপাস করে শেয়ার মার্কেট মুখ থুবড়ে পড়লো। আমি জানি না যে তার মধ্যে কি 1 নম্বরই ছিল কি 2 নম্বরই ছিল, তবে আপনারা নিশ্চয়ই হর্ষদ মেহতার কাহিনী জানেন, এবং হর্ষদ মেহতার টাইমে আইটিসি হু হু করে মানুষ কিনত, এবং আইটিসি থেকে তাদের লাভও হতো প্রচুর। কিন্তু হর্ষদ মেহতার কেলেঙ্কারি যেহেতু ধরা পড়লো, তার সঙ্গে শেয়ার মার্কেটে যোগাযোগ ছিল, আমি বলছি একেবারে সেই নরসিমা রাওয়ের আমলে, সে মুহূর্তে কিন্তু শেয়ার মার্কেট ধাবাস করে পড়েছিল এবং বিভৎস অবস্থা হয়েছিল। এবার শেয়ার কেনা থাকলে আপনি বিক্রি করতে পারেন, বিক্রি করতে গেলে রেট পড়ে গেলে আপনার পক্ষে বিক্রি করা মুশকিল। আমার যদি নিজের কোম্পানি হয়ে থাকে, আমার কাছে যদি শেয়ার থাকে, তাহলে আমি কিন্তু শেয়ার পড়ে গেলে নিজের শেয়ারটা আমি কিন্তু কিনে নিতে পারি। কিনে নিয়ে ধরুন 50 টাকার শেয়ার মার্কেটে রয়েছে, হঠাৎ করে ধাপ করে পড়ে গেল, শেয়ারটা কিন্তু আমার, আমি দালালের মাধ্যমে বিক্রি করছি, হঠাৎ ধপ করে পড়ে গিয়ে সেটা 20 টাকা হয়ে গেল, সেই 20 টাকার শেয়ারটা আমি কিনে নেব, কিনে নিয়ে অটোমেটিক্যালি কিন্তু আমি অনেক কম দামে কিনলাম যেটা বাজারে শেয়ার রয়েছে, সেটা তার পরের দিন আমি আমার দালালকে বিক্রি করে দিলাম, আবার যখন শেয়ারের দামটা বাড়লো। ফলে বুঝতে পারছেন তো যে লাভের জায়গাটা এখানে 1 নম্বরই 2 নম্বরই অনেক খেলা আছে, ভুলে যান, ফরগেট ইট। আপনি আমি মানে সাধারণ নাগরিক ওইটুকুর মধ্যেই থাকি। এইবারে এই এক্সপোজ করে দেওয়ার পরে সব থেকে বেশি গর্জিয়ে উঠেছিলেন রাহুল গান্ধী একদিকে যেমন, তেমন আমাদের মহুয়া মৈত্র, এবং মহুয়া মৈত্রকে পরে অন্য সমস্ত স্ক্যান্ডালের মধ্যে ফেলে যে হ্যাঁ তার আইটি নাম্বার এক্সপোজ করে দিচ্ছে, কেন লিঙ্ক নাম্বার দিয়ে দেবে, সেটা রাজ্যসভা বা লোকসভার পক্ষে ক্ষতিকর, অমুক তবু হাবি জাবি করে তাকে কোণঠাসা করে দেওয়া হলো। কিন্তু একবারও কারোর মনে হলো না যে হিন্ডেনবার্গের এত বড়, তাই নিয়ে তোলপাড় হয়েছে, কিন্তু তখন তো বিরোধী সংখ্যা নামমাত্র ছিল, কাজেই এক্সপোজ করা যায়নি আদানিকে, এক্সপোজ করা যায়নি তার ঘটনাবলীকে। ফলে ইন্ডিয়ান স্টক মার্কেট বলে না না আদানি ঠিক আছে, তা তো বলবেই, মোদির আমলে তো A to Z সবাই বলবে যে না ভারী ভদ্রলোক। এগুলোতে আমি অবাক হই না, এগুলো তো এখন একেবারে উচ্চ ন্যায়ালয় থেকে শুরু করে নিম্ন ন্যায়ালয় অবধি সবাই মোদি 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 করে গেছে বিফোর 240 আসনের আগে। এইবারে হচ্ছে গিয়ে মজাটা আপনাদের বলি যে ওয়্যার ইজ পলিটিক্স। আজ এই মুহূর্তে সেই কথাটা তুলে ধরতে চাইছি। শনিবার ইকোনমিক টাইমস, এবং সেটা এলেবেলে মানে পত্রিকা নয়, টাইমস অফ ইন্ডিয়ার পত্রিকা, যাদের বিশ্বব্যাপী যাদের খবরের দুনিয়াটাকে যাদের ধরা রয়েছে, ইকোনমিক টাইমস জানাচ্ছে যে হিন্ডেনবার্গ ফের বলেছে যে আরেকটা বোমা ফাটাতে চলেছে তারা। ফলে তড়িঘড়ি শনিবার দিনের এই খবরটি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম।
আবার কি ভয়ঙ্কর খবর, কার কেচ্ছা, সেটা কি ফের আদানির? কারণ হিন্ডেনবার্গ অ্যান্ড আদানি এই নিয়ে কিন্তু মোদি বিস্তর খেপেছিলেন হিন্ডেনবার্গের উপর, কাজকলা করতে পেরেছিলেন, কারণ হিন্ডেনবার্গটা আমেরিকাতে অবস্থিত। এখন আমার কিন্তু খুব বড় একটা প্রশ্ন, যে ফের যদি কোনো স্ক্যান্ডাল হয়, আপনাদের যাদের শেয়ার মার্কেটে টাকা ঢোকানো রয়েছে তারা মুখ থুবড়ে পড়বেন। এবারে আমার প্রশ্নটা হচ্ছে, হঠাৎ করে হিন্ডেনবার্গ আবার জেগে উঠলো কেন? যদি কোনো কেচ্ছা হয়ে থাকে তাহলে তারা এক্সপোজ করে দিত আগের বারের মতো, তারা হুমকিটা দিল কেন? আপনারা ইকোনমিক টাইম ইয়েতে গুগল সার্চে গিয়ে খুলুন, আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন। কার গণ্ডগোল, সেটা কি আদানির না অন্য কারো? এবং আরেকটি বিস্ফোরক কিছু ছাড়তে চাইছেন ঠিক এমন একটি সময়, ভালো করে শুনুন রাজনীতির কথাটা, যখন সারা বিশ্বের কাছে বাংলাদেশকে নিয়ে কোণঠাসা নরেন্দ্র মোদী, ঘরে এবং বাইরে। ঘরের মধ্যে তো আপনারা দেখছেন যে কি স্ট্রেংথ এই মুহূর্তে। সম্প্রতি যেটা প্রবীরবাবু দেখিয়েওছেন, যে সম্প্রতি একটি বিল আনা হয়েছিল মুসলিমদের বিরুদ্ধে, ওয়াকফ বিল। সেই বিলটির বিরুদ্ধে মোদির দলে থাকা এনডিএর বাকি সব শরিক চলে গেছে। শিবসেনার গটিগত মোদির সঙ্গে ছিল, মানে 240 আর ওই 5-6 জন ছিল। ফলে সেই বিলটি যদি লোকসভায় আনা হতো তাহলে মোদির গভর্নমেন্ট পড়ে যেত, কারণ বিলটি পাস করাতে যদি না পারা যায়, ভোটাভুটিতে যদি সরকারি পক্ষ হেরে যায়, তাহলে নিয়ম বলে মোদিকে সরে যেতে হবে, রাজ্যসভায় তো পাস করাতেই পারতো না। ফলে ওয়াকফ বিল নিয়ে মহা মুশকিলে পড়ে মোদি বাধ্য হলেন, মোদি মানে বিজেপি গভর্নমেন্ট, যে সেটাকে একটা স্পেশাল এজেন্সির হাতে দিয়ে দিতে, মানে ওই একটা কমিটি যারা ওই সংসদের মধ্যেই রয়েছে, সেই সংসদ কমিটি, তোমরা একটু ছানবিন করে আমাদের ফার্দার জানাও। এটা কিন্তু গালে থাপ্পড় খাওয়ার মতন ঘটনা। গত 10 বছরে মোদির এই সিচুয়েশন কোনোদিন ফেস করতে হয়নি, যে একটি বিল এনে সেটাকে গিলতে হয়েছে। ফলে চাপ অন্দরে রয়েছে, প্লাস চাপ বাইরে। কেন? বাংলাদেশ নিয়ে আমাদের স্ট্যান্ড পয়েন্ট যেটা, আমি একবারও আমি বলছি না যে আমি হাসিনার পক্ষে বা বিপক্ষে, আমি এইটুকু বলবো যে ছাত্ররা আন্দোলন করেছে, এটা কমপ্লিটলি বাংলাদেশের নিজস্ব ব্যাপার। এটার মধ্যে আমাদের ইন্টারফেয়ারেন্স করার কোনো সময় নেই, যতক্ষণ না বাংলাদেশ থেকে আমাদের কাছে সাহায্য চাওয়া হচ্ছে, যেটা ইন্দিরার কাছে চাওয়া হয়েছিল। তবে হ্যাঁ, ওখানকার ভারতীয় বা সংখ্যালঘুদের উপর যদি কোনো রকম গণ্ডগোল হয়, তাহলে ভারত ইচ্ছা করলে ইন্টারফেয়ার করতে পারে, কারণ এইখানে চাবিকাঠি কিন্তু পেছনে আমেরিকা ঘোরাচ্ছে, তা একদম প্রমাণিত। এই উগ্রবাদী কিছু শক্তি ছাত্রদেরকে মাথা গরম করেছে, এটাও প্রমাণিত। কিন্তু এটাও প্রমাণিত যে হাসিনার কিন্তু স্বৈরতন্ত্র ছিল, যার জন্য ছাত্ররা খেপে গিয়েছিল, এবং সেটাতেই কেরোসিনটা দিয়েছে কিন্তু তাদের উগ্র এই জামাত ইত্যাদি ইত্যাদি দলগুলো। ফলে সেই সময়টা বাধ্য হয়ে হাসিনাকে ভারতে এসে থাকতে হয়েছে। এই যে ভারতের কাছে তিনি যে বলবেন যে আমাকে থাকতে দিন, বা আমাকে একটা এই বিপদে পড়েছি, আমাকে একটু মাথা গোঁজার জায়গা দিন, ভারতের কিন্তু এরকম কোনো নিয়ম নেই যে কেউ এসে এখানে যদি থাকতে চায়, বসবাস করতে চায় বা সিকিউরিটি চায়, সেই সিকিউরিটি দেওয়ার অধিকার কিন্তু ভারতের নিয়মে নেই। তবে কি অনেকদিন তিনি থাকতে পারবেন। এবার এই কাণ্ডতে হাসিনাকে ভারতে আনাতে বাংলাদেশ যেমন খেপেছে, এই হাসিনা এবং মোদির অন্তরঙ্গতা এবং তার মধ্যে পর্দার আড়াল থেকে রাশিয়া থাকা, মেন কারণ রাশিয়া থাকার জন্য আজকে আমেরিকা, ব্রিটেন, জার্মানি, সমস্ত ইউরোপিয়ান দেশগুলো মোদির সঙ্গে সম্পর্ক দারুণ খারাপ হয়ে গেছে, দারুণ খারাপ। কেউ হাসিনার দায়িত্ব নিচ্ছে না, কেউ মোদির পাশে এসে দাঁড়াচ্ছেন না। এবং এই যে গন্ডগোলগুলো হচ্ছে, সংখ্যালঘু থেকে শুরু করে কি কি হচ্ছে বা না হচ্ছে, এই রকম একটি বিপজ্জনক অবস্থায় রাশিয়া মুখ বুজে রয়েছে। একবারও বলেনি ঠিক আছে হাসিনাকে আমাদের দেশে পাঠিয়ে দাও, আমরা তার সিকিউরিটি দিচ্ছি, তাকে আমাদের দেশে থাকতে দেবো, একবার বলেনি। পুতিন অতি ধুরন্ধর লোক, বাজে ফাঁদে পা দিয়েছেন নরেন্দ্র মোদী, এবং মানে রাশিয়া কোলে যাওয়ার জন্য বা রাশিয়াকে গদিতে নেওয়ার জন্য, গদি মানে হচ্ছে কি কোল, এই যে গদি মিডিয়া বলে কোলের মিডিয়া, সেটা হচ্ছে হিন্দিতে বলে গদি মিডিয়া। তো রাশিয়ার কোলের পুত্র হতে গিয়ে নরেন্দ্র মোদী আমেরিকা, ব্রিটেন, জার্মান থেকে শুরু করে সমস্ত প্রথম বিশ্বের দেশগুলোকে চটিয়ে দিয়েছে। শুনে নিন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথাটা হচ্ছে, এই মুহূর্তে গলার কাটা হয়ে গেছে গিয়ে হাসিনা, কারণ হাসিনা এই দেশ থেকে না গেলে পরিষ্কার বাংলাদেশ থেকে বলে দিয়েছে সম্পর্ক আমরা আর আপনাদের সঙ্গে রাখতে নারাজ। ঠিক সেই সময় হিন্ডেনবার্গ বাস্ট করালো, এবং
সাসপেক্ট যেটা করছে যে বাইডেন গভর্নমেন্টের চালাকি না তো এটা, যে মোদিকে আরও ফ্যাসাতে ফেলার জন্য বাইডেন গভর্নমেন্ট যদি আজকে একটা শেয়ার মার্কেটের আবার একটা ঝঞ্ঝা তুলে দেয়, তাহলে ইন্টারনালি ধরুন আমাদের ভারতবর্ষের অভ্যন্তরে হাসিনার ব্যাপারে বা বাংলাদেশের ব্যাপারে সমস্ত দল এক, সবাই সরকারের পক্ষে রয়েছে, এটাই নিয়ম আমাদের এখানে দস্তুর। তাহলে এই যে একটা মিলমিশ হয়েছে বাংলাদেশের ব্যাপারে, সেই মিলমিশটাকে ভাঙবার জন্য কি করা যেতে পারে? হিন্ডেনবার্গকে বাজারে নামানো হয়েছে। হিন্ডেনবার্গ এমন কিছু কেচ্ছা বা স্ক্যান্ডাল কিছু একটা জোগাড় করতে পেরেছে, যেটা তারা যদি বাজারে নিয়ে আসে তাহলে কিন্তু বিরোধীরা আবার ক্ষিপ্ত হবে, অর্থাৎ ইন্টারনালি মোদি আবার চাপে পড়ে যাবেন। অর্থাৎ হাসিনাকে নিয়ে বা রাশিয়াকে নিয়ে, আরো একটু ভালো করে বলি, রাশিয়া এবং হাসিনাকে নিয়ে মোদি যেমন একটি বিপজ্জনক অবস্থায় অবস্থান করছেন, তেমন হিন্ডেনবার্গটা কিন্তু যদি ফের আসে তোলপাড় হয়ে যাবে সারা দেশ। কারণ হিন্ডেনবার্গের কাজকলা করতে পারা যাবে, ভারতের সে ক্ষমতাই নেই। হিন্ডেনবার্গ ইজ অ্যান অর্গানাইজেশন, মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা অর্গানাইজেশন, ইন্ডিয়ান অর্গানাইজেশন বলতে যাচ্ছেন, সরি, ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন। তার দিকে সারা বিশ্বের শেয়ার বাজারে যারা খেলেন তারা তাকিয়ে রয়েছে এবং বিশ্বের বড় বড় দেশগুলো তার উপর ডিপেন্ড করেন। ফলে খুব বিপদ, খুব বিপদ। সোমবার শেয়ার বাজার খুলবে, ঠিক তার আগে তড়িঘড়ি আপনাদেরকে জানিয়ে দিলাম যে যারা শেয়ার মার্কেটে টাকা পয়সা রাখেন তারা দয়া করে এক্সপার্টদের সঙ্গে কথা বলুন। কিছু একটা কিন্তু শেয়ার মার্কেটে হতে চলেছে, হয় ধস নামবে কিংবা কোনো একটা স্ক্যান্ডাল ধরা পড়বে। যেদিনকে আদানি শেয়ারটা ধরা পড়েছিল সেদিন কিন্তু বাজার মুখ থুবড়ে পড়েছিল, এবং সেই ঘটনা যদি পুনরাবৃত্তি হয় তাহলে রিস্ক ইজ ইয়োর। আই এম ভেরি সরি যে শনিবারের পাওয়া খবর আপনাদের শনি রোববার দিয়ে তো ফায়দা নেই। সোমবার যদি ফার্স্ট আওয়ারে বেঁচে দিতে পারেন, দেখে নিন আগে বাজার। ফলে আরেকটি নতুন স্ক্যান্ডালের কিন্তু জন্ম নিতে চলেছে। আমার জানা নেই ইটি বা ইকোনমিক টাইমের মাধ্যমে কিন্তু হিন্ডেনবার্গের ঘটনাটি সামনে এসছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য অফিসিয়াল মিডিয়া। এমন না যে গদি মিডিয়া বা আমাদের ইউটিউব, এমন নয়, ইটস এ সিরিয়াস ব্যাপার। ফলে সতর্ক বার্তা আপনাদেরকে করে দিলাম, টোটাল বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ডেফিনেটলি গুড নাইট। সতর্ক থাকুন এবং শেয়ারের দিকে নজর দিন, আরেকটা কেচ্ছা আসতে চলেছে। থ্যাংক ইউ।